তো ওইটারই হচ্ছে কিছু ইনফ্লুয়েন্স বা ইমপ্লিকেশন নিয়ে ডিসকাস করা হচ্ছিল যে কিভাবে পেশেন্টদের পারসেপশনটাকে ইনফ্লুয়েন্স করে, প্লাস হচ্ছে ফিজিশিয়ানসরা কিভাবে নিচ্ছে জিনিসটাকে, এই প্রমোশনের যে প্রমোশনাল যে ইয়াটা ওয়েটা, এবং কিভাবে পেশেন্ট ফিজিশিয়ান রিলেশনশিপটা এটা দিয়ে ইনফ্লুয়েন্সড হচ্ছে, এবং এট দ্য সেম টাইম পাবলিক হেলথে এটার ইম্প্যাক্টটা কি, এগুলো নিয়ে ডিসকাস করা হয়েছিল। তো আজকে হচ্ছে স্লাইডের স্লাইডটা ওপেন করি। স্লাইডে হচ্ছে কিছু এস্টিমেশন দিয়ে কিছু স্টাডির ফাইন্ডিংস নিয়ে ডিসকাস করা হয়েছিল, যে কিভাবে আসলে বেসড অন সেভারাল লিটারেচারের যে ফাইন্ডিংস গুলো দিয়ে আমরা ডিসকাস করেছিলাম যে কিভাবে এটা পেশেন্টকে এম্পাওয়ার করছে, বা পজিটিভ ইনফ্লুয়েন্স আছে কিনা, অথবা নেগেটিভ ইম্প্যাক্টটা কি হতে পারে, ফিজিশিয়ানদের রোলটা কি, বা ফিজিশিয়ানরা কিভাবে ইনফ্লুয়েন্সড হচ্ছে, ফিজিশিয়ান পেশেন্ট রিলেশনশিপটা কোন দিকে যাচ্ছে, এরকম কিছু এস্টিমেশনের বেসিসে স্লাইডগুলো সাজানো আছে। বাট এটা আরেকটু ইজি হয়ে যাবে যে কিভাবে আসলে হোয়াট আর দ্য ইম্প্যাক্টস অফ direct to consumer advertising in shaping physicians behavior or patients behavior or overall public health scenario, মানে কিভাবে ইনফ্লুয়েন্সটা, এটা যদি আরেকটু গোছানো ভাবে দেয়া যায় তাহলে সেটা আই থিংক বেটার হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা আর্টিকেল। এই আর্টিকেলটা থেকে যদি আপনারা পড়েন তাহলে এটা একটু ইজি হয়ে যায়। যে আর্টিকেলটা আমি প্রোভাইড করে দিব, ইম্প্যাক্ট অফ ডিরেক্ট টু কনজিউমার অ্যাডভার্টাইজিং অন পেশেন্ট বিহেভিয়ার। সো এটাতে জাস্ট ওভারঅল একটু গো থ্রু করে দেন হচ্ছে আমাদের যে রিকোয়ার্ড যে জায়গাটা যেটা পড়লেই হবে সেটা হচ্ছে মেইনলি হচ্ছে ডিটিসি অ্যাডভার্টাইজিং এর যে ইম্প্যাক্টটা, মানে আমরা যে কি কি অ্যাডভান্টেজেস বা কিভাবে কি কি ইমপ্লিকেশনস এখান থেকে আসছে সেই পার্টটা পড়লেই এখান থেকে হয়ে যাবে। মেইনলি হচ্ছে এই যে লিটারেচার রিভিউ যে সেকশনটা আপনি দেখতে পাচ্ছেন এটার আন্ডারে পয়েন্টস করে দেয়া আছে, মানে আমি যে জিনিসগুলো ডিসকাস করেছি যে আসলে এটা কোন 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 সেক্টরে কিভাবে রোল প্লে করতেছে এই রোলগুলো, মানে পয়েন্টস গুলো এখান থেকে একটু গোছানো ওয়েতে লেখা। স্লাইডটাও দেখতে পারেন, আর স্লাইডের পাশাপাশি হচ্ছে এই আর্টিকেলটা থেকে এখান থেকে পড়ে নিতে হবে। যেমন যদি একটু বলি যে ইভলিউশন এন্ড প্রিভ্যালেন্স অফ ডিটিসি অ্যাডভার্টাইজিং, যে কিভাবে এটা ইভলিউশনটা হয়েছে, কিভাবে ইমার্জ করেছে, এবং আস্তে আস্তে প্রিভ্যালেন্সটা কিরকম যাচ্ছে। এখানে এক্সাম্পল গুলো বা স্টাডি ফাইন্ডিংস গুলো মোস্টলি বেসড অন ইউনাইটেড স্টেটস অনুযায়ী হচ্ছে আসলে ওরা দিয়েছে যে প্রিভ্যালেন্সটা কিভাবে বেড়েছে কোন কোন ক্রনিক কন্ডিশনে। দেখে নেবেন, পয়েন্টস করে সুন্দর করে এখান থেকে দেয়া আছে। পেশেন্ট এম্পাওয়ারমেন্ট এন্ড ইনক্রিজড অ্যাওয়ারনেস, পেশেন্টকে কিভাবে এম্পাওয়ার করছে জিনিসটা, এবং অ্যাওয়ারনেসটা কিভাবে রেজড হচ্ছে এই জিনিসটা। কিছু মিস ইনফরমেশনের এখানে জায়গা আছে, যেমন এই হেডলাইনটা হচ্ছে মিস ইনফরমেশন এন্ড আনমেট এক্সপেকটেশনস। এখানে কিছু এক্সপেকটেশনস আসলে ফুলফিল করতে পারে নাই এই ডিটিসি অ্যাডভার্টাইজিং, এন্ড এখানে মিসকনসেপশন বা মিস ইনফরমেশন অ্যারাইজ করতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সেই জিনিসটা এখানে আছে পয়েন্ট করে। এই যে ইম্প্যাক্ট অন ফিজিশিয়ান পেশেন্ট ডায়নামিক্স, ফিজিশিয়ান আর পেশেন্টের যে রিলেশনশিপ বা ডায়নামিকটা এটা কিভাবে ইনফ্লুয়েন্সড হচ্ছে ডিটিসি অ্যাডভার্টাইজিং, এটাও ডিসকাস করা হয়েছিল লাস্ট ক্লাসে। এখানে পয়েন্টস করে পেয়ে যাবেন। ইকোনমিক ইমপ্লিকেশনস, কস্টের উপর কি এফেক্টটা আছে, বা ইকোনমিক্যালি কিভাবে ইম্প্যাক্টটা ফেলছে, ওভারঅল হেলথ কেয়ার কস্টটা কি বাড়ছে না কি হচ্ছে সেই বিষয়ে এখানে, ওভারঅল যে ড্রাগ ইউটিলাইজেশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে এটা এখানে আছে। আর লাস্টে হচ্ছে রেগুলেটরি অ্যান্ড এথিক্যাল কনসিডারেশন, যেখানে আসলে কি কি রেগুলেটরি এবং এথিক্যাল কনসিডারেশন আছে, কি কি গাইডলাইন্স আসলে দিয়ে দিয়েছে, এগুলো আমরা ডিসকাস করেছি। তো
ওভারঅল এই যে এই পার্টটা যেটা দেখালাম যে মেথোডোলজির আগে যে লিটারেচার রিভিউর আন্ডারে যে পয়েন্টস গুলো আছে এখানেই ওভারঅল সিনারিওটা সুন্দর করে ডিসক্রাইব করা আছে যে কিভাবে ডিটিসি অ্যাডভার্টাইজিং থেকে আমরা কি কি আউটকাম পেতে পারি, সেটা পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই আছে। এই পার্টটা আপনারা এখান থেকে দেখবেন। আই থিঙ্ক এই পার্টটা ক্লিয়ার হয়েছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, আমি একটু ফাইলটা নিয়ে আসি। ওই ফাইলটা ওপেন হচ্ছে না। হুম। ওকে, আরেকবার একটু। তো এখান থেকে ফাইনালি ডিটিসিটা পার্টটা চলে গেল। এবার হচ্ছে আছে হচ্ছে কিছু কমন প্রমোশনাল ইস্যুস। দেখতে পাচ্ছেন ইয়াটা, স্ক্রিনটা? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, প্রমোশনাল ইস্যুস এখানে যে আমরা তো মোস্টলি প্রমোশনাল ইমপ্যাক্ট গুলো ডিসকাস করেছি, মেথড গুলো ডিসকাস করেছি, এফডিএ রেগুলেশনস ডিসকাস করেছি। এখানে কিছু ইস্যুস অ্যারাইজ করতে পারে, সেটা এখানে পয়েন্ট করে দেয়া আছে। মেইনলি হচ্ছে যে অমিটিং অর মিনিমাইজেশন অফ রিস্ক। এটা আগে বলেছি যে অনেক সময় দেখা যায় প্রমোশনাল ম্যাটেরিয়ালস গুলো কি করে যে বেনিফিটটাকে হাইলাইট করতে গিয়ে রিস্কটাকে নেগলেক্ট করে ফেলে। সো আলটিমেটলি অমিশন হয়ে মানে অমিট করে ফেলে, রিস্কটাকে টোটালি বাদ দিয়ে দেয় বা রিস্ক ইনফরমেশনটা একদম নেগলিজিবল দেয়। তো এটা একটা প্রমোশনাল ইস্যুস যেটা থেকে মানুষ কিন্তু বা কনজিউমার যারা যারা আছে, পেশেন্টরা কিন্তু হেভিলি ইম্প্যাক্টেড হতে পারে, ব্যাডলি ইম্প্যাক্টেড হতে পারে। যে রিস্ক ইনফরমেশন টোটালি যদি নেগলেক্ট করা হয় বা অমিট করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ইস্যুস এখানে অ্যারাইজ করতে পারে, হ্যাজার্ডাস কনসিকুয়েন্স এখান থেকে আসতে পারে। ওভারস্টেটিং দ্য ড্রাগস বেনিফিটস, এটাও বলেছি যে ব্রডিং। কারো ইয়েটা মনে হয় অডিওটা অন হয়ে গেছে, অডিওটা কাইন্ডলি একটু অফ করে দিবেন। ওকে, থ্যাংক ইউ। ওভারস্টেটিং দ্য ড্রাগস বেনিফিটস, বেনিফিটসটাকে যদি বেশি বেশি করে ফলাও করতে চায়, সেক্ষেত্রে কিন্তু রিস্কটা নেগলিজিবল হচ্ছে, বেনিফিটসটা বেড়ে যাচ্ছে। ব্রডেনিং অফ ইন্ডিকেশন এটাকে বলা হচ্ছে, যে বেনিফিটটাকে বেশি করে ফোকাস করা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে, বেশি বেশি বলা হচ্ছে, ওভার এমফেসাইজ করা হচ্ছে। তো এটা করা হলেও কিন্তু আলটিমেটলি আমরা অনেক মারাত্মকভাবে এখান থেকে অনেক হ্যাজার্ডাস কনসিকুয়েন্স আসতে পারে, একটা মিসকনসেপশন অ্যারাইজ করতে পারে। এই জিনিসগুলো কিন্তু থ্রু দ্য চ্যাপ্টার আমি ডিসকাস করেছি। সো এই পয়েন্টস গুলো আপনারা এক্সপ্লেনেশন দিবেন, যদি এক্সামে আসে এক্সপ্লেন করে লিখতে হবে। আর এক্সপ্লেনেশন কিন্তু আমি পুরো এন্টায়ার ক্লাসে এই পর্যন্ত অনেকভাবেই বলা হয়েছে এগুলো। ফেইলিং টু প্রেজেন্ট এ ফেয়ার ব্যালেন্স, এটাও অলরেডি একই জিনিস, যে ফেয়ার ব্যালেন্স অফ রিস্ক এন্ড বেনিফিট, একটা এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, আদারওয়াইজ এটা একটা প্রমোশনাল ইস্যু যদি ব্যালেন্সটা না থাকে। অমিটিং ম্যাটেরিয়াল ফ্যাক্টস অ্যাবাউট দ্য ড্রাগসের যে কিছু সাবস্টেন্সিয়েশন আছে, কিছু এভিডেন্স আছে বা ম্যাটেরিয়ালিস্টিক কিছু যে ফ্যাক্টস আছে, এগুলো মানে অমিট করা, এগুলো আসলে প্রোভাইড করতে হবে যদি সেরকম নেসেসারি হয়। এগুলো অমিট করাও একটা প্রমোশনাল ইস্যু। মেকিং ক্লেইমস দ্যাট আর নট অ্যাপ্রোপ্রিয়েটলি সাপোর্টেড, এটাও বলেছি যে ফলস কিছু ক্লেম করা, ফলস ক্লেম যদি করা হয় বা মিসলিডিং কোনো ক্লেম করা হয়, মেনলি ফেক কোনো ক্লেম করা হয় যেটার কোনো সাবস্টেন্সিয়েশন নাই বা এভিডেন্স নাই। সাবস্টেন্সিয়েশনটা হচ্ছে প্রপার এভিডেন্স থাকা বা ডকুমেন্টেশন থাকা, এটা যদি না থাকে এটা ফলস ক্লেম হবে। আর ফলস ক্লেমও একটা প্রমোশনাল ইস্যু, যেটা থেকে আসলে অনেক ধরনের কনসিকুয়েন্স এখান থেকেও আসতে পারে। যদি ফলস কোনো ক্লেম করে, সেটা পাবলিককে দেখা যাচ্ছে বা পেশেন্টকে নেগেটিভলি এখানে ইনফ্লুয়েন্স করা হচ্ছে বা ম্যানিপুলেট করা হচ্ছে বাই মেকিং সাম ফলস ক্লেমস। তারপর মিসরিপ্রেজেন্টেশন অফ ডেটা, স্টাডিজ করে, মানে মেইনলি তো ড্রাগস গুলো অ্যাপ্রুভাল করা হয় আসলে বেসড অন ক্লিনিক্যাল ট্রায়াল স্টাডি করে ওভারঅল ইম্প্যাক্টটা দেখা হয়। তো স্টাডির যে রেজাল্ট গুলো আছে সেইগুলো মিসরিপ্রেজেন্ট করা, মানে ইমপ্রপার ওয়েতে রিপ্রেজেন্ট করা,
ডেটাগুলো কিছু ডিস্টরশন করা, ডেটাটাকে একটু ম্যানিপুলেট করে বা ইয়ে হইতে মিসরিপ্রেজেন্ট করা, এটাও কিন্তু একটা প্রমোশনাল ইস্যু। এটা কিন্তু হওয়া উচিত না। মানে যেই ডেটা, যে ফ্যাক্টস গুলো গ্যাদার করা হয়েছে ফ্রম স্টাডিজ, সেগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে প্রেজেন্ট করতে হবে। তারপর এই যে মিসলিডিং, মেকিং মিসলিডিং ড্রাগ কম্পারিজনটাও মানে অনেকে কম্পারিজন করে না যে আমার ড্রাগটা হচ্ছে সুপিরিয়র, অন্য আরেকটা কোম্পানির চেয়ে মাই ড্রাগ ইজ ফার বেটার বা সুপিরিয়র। কেন সুপিরিয়র, সেগুলোর আসলে কোনো এভিডেন্স নাই, বাট হচ্ছে এরকম ক্লেম করা হয় বা মিসলিডিং স্টেটমেন্ট দেওয়া হয় যে এই ড্রাগের এরকম এরকম গুণ আছে, কোয়ালিটি আছে। তো এগুলো করা যাবে না। যদি আসলেই সুপিরিয়র হয়ে থাকে, সেটা কেন সুপিরিয়র আসলে, মানে মোস্টলি টু বি অনেস্ট আমি জানি না যে অনেকে ক্লেম করে যে আমার ড্রাগটা সুপিরিয়র, এটা কতটা অথেন্টিক ক্লেম। অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলে থাকে যে এই ড্রাগটাতে এরকম একটা বেনিফিট দিবে, ডিসলিউশনটা বেটার, বা হচ্ছে ডিসইন্টিগ্রেশনে খুব প্রপার, খুব ভালো মতো ডিসইন্টিগ্রেশন হচ্ছে এখানে, এরকম কিছু না কিছু ক্লেম করে থাকে। এগুলো আসলে অবশ্যই এভিডেন্স বেসড হতে হবে, মিসলিডিং করা যাবে না। তারপর হচ্ছে দেখা যায় মিস ব্র্যান্ডিং অফ এন ইনভেস্টিগেশনাল ড্রাগ। অনেকে আবার কি করে যে, আমরা জানি যে আইএনডি বলে একটা টার্ম আছে, সেটা হচ্ছে ইনভেস্টিগেশনাল নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন, যেটা আইএনডি। তো এটা হচ্ছে যে একটা ড্রাগ যখন ইনভেস্টিগেশনে থাকে, বিফোর সাবমিটিং এনডিএ, মানে এনডিএ যেটা আছে নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন, নিউ ড্রাগের আগে, মানে যখন সেটা ইনভেস্টিগেটিভ ফেজে থাকে, তখনই একটা হচ্ছে অ্যাপ্লিকেশন দিতে হয়। সেটা ড্রাগটা যাতে ওভারসিজে যেতে পারে, বা যেহেতু এফডিএ এই জিনিসগুলো এনশিওর করে, তো ওভারঅল ট্রান্সপোর্টেশনটাকে এনশিওর করার জন্য মানে ইনভেস্টিগেশন ফেজে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন দিতে হয় বিফোর সাবমিটিং নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন। তো এটাকে প্রি অ্যাপ্রুভাল ফেজও বলা হয়। তো প্রি অ্যাপ্রুভাল ফেজে অনেকে ব্র্যান্ডিং করা শুরু করে ড্রাগসের, যে ড্রাগটার এরকম এরকম ক্লেম করে বা ব্র্যান্ডিং করে, সেটাও করা যাবে না। প্রি অ্যাপ্রুভাল প্রমোশন ইজ প্রহিবিটেড। মানে ড্রাগ অ্যাপ্রুভ হওয়ার আগে ক্লিনিক্যাল ট্রায়াল করে, দেন হচ্ছে পুরো এনডিএ অ্যাপ্লিকেশন করে, সবকিছু এফডিএ অ্যাপ্রুভাল পাওয়ার আগে কোনো ধরনের ব্র্যান্ডিং এবং প্রমোশন এখানে করা যায় না, করা যায় না। এটাও একটা প্রমোশনাল ইস্যু। কোয়ালিটি অফ লাইফ ক্লেমস, অনেকে ক্লেম করে যে আমার ড্রাগটা হচ্ছে এরকম কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করবে বা এটা করবে। তো এই ধরনের ক্লেমও এখানে করা যাবে না যদি প্রপার এভিডেন্স না থাকে। অফ লেভেল প্রমোশন, অফ লেভেল প্রমোশনটা আপনারা জানেন, মানে একটা ড্রাগ যেই কারণে অ্যাপ্রুভ হয়েছে, ফর এক্সাম্পল এটা যদি মোস্টলি অফ লেভেল প্রমোশনটা হচ্ছে যে যেই ইন্ডিকেশনের জন্য এফডিএ প্রমোট করেছে, অ্যাপ্রুভ করেছে ড্রাগটাকে, সেই ইন্ডিকেশন ব্যতি রেখে অন্য কোনো পারপাজে প্রমোট করা। ফর এক্সাম্পল একটা যদি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হয়, সেটা যে কোনো অ্যান্টি, ফর এক্সাম্পল মেটফরমিন, মেটফরমিন একটা অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট, এটা এই জন্যই হচ্ছে এফডিএ ইয়ে করেছে, অ্যাপ্রুভ করেছে টু বি ইউজড ইন ডায়াবেটিস অর টু ট্রিট ডায়াবেটিস মেলাইটাস। হ্যাঁ, ডায়াবেটিসের প্রতি তার ইন্ডিকেশন, সেটার জন্য অ্যাপ্রুভ করা হচ্ছে। এখন এটাকে যদি অন্য কোনো পারপাসে প্রমোট করা হয়, ফর এক্সাম্পল মেটফরমিনের অ্যান্টি ক্যান্সার ইফেক্ট আছে, যদিও মেটফরমিনের অ্যান্টি ক্যান্সার ইফেক্ট আছে, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, বা মেটফরমিনের আমি যদি বলি যে অ্যান্টিভাইরাল এফেক্ট আছে, এভাবে প্রমোট করা হচ্ছে। আই মিন এফডিএ যেই ইন্ডিকেশনে অ্যাপ্রুভ করেছে সেটা বাদ দিয়ে অন্য কোনো ইন্ডিকেশনে যদি ড্রাগটাকে প্রমোট করা হয়, এটাকে বলা হয় অফ লেভেল ইউজ বা অফ লেভেল প্রমোশন। মানে ড্রাগের লেভেলিং এ যেটা মেনশন নাই, এফডিএ অ্যাপ্রুভড যে লেভেলিং, ড্রাগের যে লেভেলিংটা, যেখানে সেখানে যে যে ইন্ডিকেশন থাকার কথা ছিল সেটা যদি না থাকে, এরকম কোন ইন্ডিকেশনে যদি প্রমোট করা হয়, এটা হবে অফ লেভেল প্রমোশন, যেটা আসলে এফডিএ সাপোর্ট করে না, বা এটা একটা ইস্যু, এটা প্রমোট করে না। কিছু কিছু এখানে লিগেল ব্যাপার আছে, লিগেল অ্যাসপেক্টে কিছু ডিফারেন্ট সিনারিও হলে তখন হচ্ছে অফ লেভেল প্রমোশনটা, এই রিলেটেড তাদের কিছু লিগেল গাইডলাইন্স আছে যেগুলোতে আমি না যাই, বাট ইউজুয়ালি অফ লেভেল প্রমোশন প্রহিবিট করা হয় এফডিএ থেকে। এটা করা যাবে না। যদি করতে হয় সেক্ষেত্রে এফডিএ কে নোটিফাই করতে হবে এবং কিছু প্রপার লিগ্যাল প্রসিডিওর আছে, সেটার মাধ্যমে যেতে হবে। যদি অনেক সময় অনেকে রিকোয়েস্ট করে কোম্পানিকে যে ইনফরমেশনটা জানার জন্য যে আদৌ এই ড্রাগটার এরকম কোনো অন্য পারপাস ইউজ করা যাবে কিনা।
সেক্ষেত্রে এটা করা যেতে পারে বাই ফলোইং দ্য প্রপার রেগুলেটরি চ্যানেল ও প্রপার রেগুলেটরি গাইডলাইন্স। এফডি থেকে যে গাইডলাইন্স গুলো আছে সেগুলো মেনে করতে হবে সেক্ষেত্রে। আবার অনেক সময় দেখা যায় যে ইমার্জেন্সি সিচুয়েশনে অফ লেভেল ইউজ হয়, অনেক ড্রাগই হয়। আমরা কোভিড-19 এর সময় দেখেছি যে কিছু ড্রাগ হচ্ছে কিছু ড্রাগের কম্বিনেশন ইউজ করা হচ্ছিল, রিপারপাজিং করা হয়েছিল কিছু ড্রাগ যেগুলো আসলে অ্যান্টিভাইরাল না। যেমন আইভারমেকটিন একটা ড্রাগ যেটা বাংলাদেশে একদম সোল্ড আউট হয়ে গিয়েছিল। বিভিন্ন আপনারা জানেন হয়তো যে কোভিড-19 এর সময় দেখা যাচ্ছে মুড়ির মতো করে আইভারমেকটিন, যখন মানুষ জানতে পারলো যে আইভারমেকটিন এটা হচ্ছে একটু পজিটিভ আউটকাম দিচ্ছে ইন কেস অফ কোভিড, তখন দেখা যাচ্ছে এটা ইউজ হচ্ছে অফ লেভেল, প্রচুর অফ লেভেল ইউজ হয়েছে বিভিন্ন জায়গায়। সেটা এমার্জেন্সি সিচুয়েশনে, কিন্তু এটার একটা প্রপার রেগুলেশন থাকবে, একটা প্রপার রেগুলেটরি, আদারওয়াইজ অনেক প্রমোশনাল ইস্যুস এখানে জেনারেট করতে পারে। কারণ এই জিনিসটা অফ লেভেল ইউজের ক্ষেত্রে কি হয় যে এই জিনিসটা তো আসলে ক্লিনিক্যাল ট্রায়াল করে প্রুভেন না। মনে করেন আমি যদি একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের কথা বলি, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ যদি হয়, ফর এক্সাম্পল একটা বিটা ব্লকার যদি হয়, সেটা মানে হাইপারটেনশন রিলিফ করার জন্য এটা অ্যাপ্রুভড এবং এটা ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে। এখানে এটাকে যদি অন্য কোনো পারপাসে অ্যান্টিভাইরাল পারপাস ইউজ করা হয় বিটা ব্লকার, সেটার তো আসলে কোনো ক্লিনিক্যাল ট্রায়াল করে দেখা হয় না যে অ্যান্টিভাইরাল ভাইরাসের এগেনস্ট এটা ইউজ করলে সেখান থেকে কি কি এফেক্ট আসতে পারে বা এটার রেসপন্সটা কিরকম হবে। হুম। তো এই জন্য অফ লেভেল প্রমোশনটা এখানে প্রমোশনাল ইস্যুস এর মধ্যে পড়ে যায়। তো আই থিঙ্ক এই পার্টটাও আপনারা বুঝেছেন। এরপর আমি চলে যাই আসলে ড্রাগের প্রাইসিংটা কিভাবে কন্ট্রোল করা হয়। ড্রাগের প্রাইসিংটা কিভাবে কন্ট্রোল করা হয়, অ্যাকচুয়ালি বাংলাদেশে যে ইয়াটা ড্রাগ প্রাইসিংটা সেট করা হয়, মানে মোস্টলি তো এখানে বাংলাদেশে হচ্ছে এসেনশিয়াল ড্রাগ লিস্ট আছে একটা। এসেনশিয়াল ড্রাগ লিস্টে যেই এসেনশিয়াল মেডিকেশন গুলো সেগুলো থাকে 295টা সম্ভবত, এখন 295টা হচ্ছে এসেনশিয়াল মেডিসিনস আছে। এটার বাইরে আবার নন এসেনশিয়াল কিছু মেডিসিন আছে। তো গভর্নমেন্ট যেটা করে মানে ডিজিডিএ থেকে, ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা থেকে হচ্ছে মোস্টলি এসেনশিয়াল, আপনারা জানেন হয়তো সবাই মোটামুটি জানেন যে ডিজিডিএ হচ্ছে প্রাইসিংটা সেট করে। এসেনশিয়াল মেডিসিন যেগুলো আছে সেগুলোর প্রাইসিংটা হচ্ছে ডিজিডিএ থেকে সেট করা হয়। আর বাকি যে নন এসেনশিয়াল গুলো আছে এগুলো হচ্ছে যে ম্যানুফ্যাকচারার তারা প্রপোজাল দেয় সেই অনুযায়ী হচ্ছে এটা অ্যাপ্রুভ করা হয় নন এসেনশিয়াল গুলোর। এটা হচ্ছে বাংলাদেশে করা হয়। আর এছাড়াও বিভিন্ন কান্ট্রিতেই তাদের হচ্ছে লোকাল যে লেজিসলেশন আছে বা গভর্নমেন্টের যে রুল আছে সেখান থেকে হচ্ছে মোস্টলি প্রাইসিংটা সেট করে দেওয়া হয়। তো এখানে এফডি এর মানে ওভারঅল ইয়েটা কি, এফডি এর কিছু কন্ট্রোল এখানে আছে। তো একটা নিউ ড্রাগ যখন অ্যাপ্রুভ হবে, নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়। তো নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন সাবমিট করার সেক্ষেত্রে আবার কিছু ডকুমেন্টেশন সেখানে দিতে হয়। তো এফডিএ কখনোই বলে না, মানে এরকম কোনো ডকুমেন্ট চায় না যে ড্রাগের প্রাইসিংটা কিরকম হবে সেটাও দিয়ে দিতে হবে আর কি। এটা ম্যান্ডেটরি না, মানে প্রাইসিং ডিটেলসটা দেয়া ম্যান্ডেটরি না। তার মানে এফডি এর আসলে মানে ডিরেক্ট কোনো কন্ট্রোল নাই। হুম। ডিরেক্ট কোনো কন্ট্রোল নাই টু সেট দ্য প্রাইস কন্ট্রোল করার ক্ষেত্রে তার কোনো ডিরেক্ট কন্ট্রোল থাকে না, বাট ইনডিরেক্টলি এফডিএ হচ্ছে অনেক কিছু করে। ইনডিরেক্ট ওয়েতে সে হচ্ছে প্রাইসিংটা কন্ট্রোল করার চেষ্টা করে। তো কি কি ইনডিরেক্ট ওয়ে এখানে আছে যার মাধ্যমে তারা হচ্ছে প্রাইসিং কন্ট্রোল করতে পারবে। আপনাদের মধ্যে থেকে বলেন যে আসলে প্রাইসিং, ড্রাগের প্রাইসটা কিসের উপর ডিপেন্ড করে, অ্যাকচুয়ালি কি কি ফ্যাক্টর, যারা মার্কেটিং এ আছে তাদের মধ্যে থেকে একজন বলেন যে আসলে কি কি ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করতে পারে একটা ড্রাগের প্রাইসিং। ফার্স্টে ডিপেন্ড করতে পারে ম্যাডাম র মেটেরিয়ালস এর উপরে, যে এটা করতে আমার এক্সপিরিয়েন্স বা মেন যে এপিআই যেগুলো আছে এগুলো হুম কস্টটা কত হইতে পারে। নেক্সট হুম ম্যাডাম হইতে পারে আর একটা জিনিস, ওটা হলো ট্যাক্স এর উপরে, গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয় প্রত্যেকটা জিনিসের উপরে, এক্সাইজ ডিউটি। এই হুম এই সবকিছু মিলে তারপর আবার একটা জিনিস ম্যাডাম, আমাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিসটা কিরকম হতে পারে, আমাদের ম্যানুফ্যাকচারিং এর কস্টটা কিরকম, আমাদের ম্যান পাওয়ার বা ফ্যাসিলিটিস, যে ফ্যাক্টরি যে ফ্যাসিলিটিস আছে, এক্সিস্টিং ফ্যাসিলিটিস,
ওইটার উপর ভিত্তি করে একটা কস্ট নির্ধারণ করা হয়। প্লাস হচ্ছে আরেকটা হইতে পারে ম্যাডাম যে আমার ট্রান্সপোর্টেশন কস্ট, আমার যে ড্রাগটাকে প্রত্যেকটা জায়গায় আমার ইয়া করতে হবে, মানে নিয়ে যেতে হবে, ওই জায়গায় একটা ট্রান্সপোর্টেশন একটা কস্ট, এটাও ইনক্লুড করা হয় আর কি এই একটা ড্রাগের প্রাইসিং এর ক্ষেত্রে। আচ্ছা, থ্যাংক ইউ অর্ঘ্য। আপনি অনেক সুন্দর করে ডিসক্রাইব করলেন যে আসলে কি কি ফ্যাক্টর, র মেটেরিয়ালস তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে এটা আসলে উইদিন দ্য ন্যাশনাল সেটিং এ আসলে দেখা যাচ্ছে একটা ম্যানুফ্যাকচারার কিভাবে প্রাইসিংটা সেট করবে, বা গভর্নমেন্ট যদি সেটও করে সেক্ষেত্রে অবশ্যই র মেটেরিয়ালস এখানে ডিটারমিনেন্টস হিসেবে থাকবে, প্যাকেজিং ম্যাটেরিয়ালস, যে প্যাকেজিং গুলো ইউজ করা হচ্ছে, তারপরে যে যেটা অ্যাডেড কস্ট কিছু থাকে, মানে সেটা একদমই কোম্পানির উপর ডিপেন্ড করতেছে, যে ট্রান্সপোর্টেশন খরচ বা ট্যাক্স যেটা, আবার হচ্ছে ইনফ্লেশন রেটটাকেও মাথায় রাখতে হয়, যে অ্যানুয়ালি যে ইনফ্লেশন হয় সে অনুযায়ী কিন্তু ড্রাগের প্রাইসটা আপ ডাউন করে, এগুলো সবই আছে। বাট একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে কম্পিটিশন। কম্পিটিটিভ সিনারিওটা কিরকম সেটার উপর কিন্তু, মানে ইন আ জেনারেলি যদি আমি চিন্তা করি, একটু হোলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে, যে কম্পিটিটরস বাজারে কয়জন আছে, বা জেনেরিক কম্পিটিশন আছে কিনা, এটা ওভারঅল ইন্টারন্যাশনাল সিনারিও যদি বলি, জেনেরিক কম্পিটিটরস কিরকম আছে সেটার উপর কিন্তু প্রাইসিং ডিপেন্ড করে। আপনারা জানেন হয়তো যে অনেক কিছু ড্রাগই হচ্ছে প্যাটেন্ট করা হয়, তো যেই কোম্পানি হচ্ছে প্যাটেন্ট করে, প্যাটেন্ট ড্রাগটা নিয়ে আসে, সেটাকে ব্র্যান্ড নেম কোম্পানি বলা হয়। আর তো যে কোম্পানি হচ্ছে এই প্যাটেন্ট ইয়াটা নিয়ে আসলো, প্যাটেন্টেড করলো তার ড্রাগটা, সে হচ্ছে একটা এক্সক্লুসিভ রাইট পায়, একটা সার্টেন টাইম ধরে বাজারে রাজত্ব করার জন্য সে হচ্ছে একটা এক্সক্লুসিভ রাইট পায়। এটা হচ্ছে অলমোস্ট 20 ইয়ার্স হয়ে থাকে, 20 ইয়ার্স সে হচ্ছে তার একদম হাই কস্টে সে হচ্ছে ড্রাগটা নিয়ে হচ্ছে ইয়ে করতে পারে। তো প্যাটেন্ট তো 20 ইয়ার্স পর যখন রাইটটা হচ্ছে ইয়ে হয়ে যায়, ফুরিয়ে যায়, এই এক্সক্লুসিভ যে টাইমটা এটা যখন শেষ হয়ে যায়, তখন দেখা যাচ্ছে জেনেরিক কম্পিটিটরস রাইজ করে, মানে অনেক ম্যানুফ্যাকচারার কোম্পানি ওই ড্রাগটা হচ্ছে প্রিপেয়ার করে, ফর্মুলেট করার কারণে যেহেতু মার্কেটে কম্পিটিশন বেড়ে যায়, তখন হচ্ছে ওই প্যাটেন্ট ব্র্যান্ড নেম কোম্পানি যেরকম হাই প্রাইসে ড্রাগটা হচ্ছে ইয়ে করছিল, সেল করছিল, সেটা আর থাকে না, ওইটার প্রাইসটা আস্তে 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 কমে আসে। সো এটা বোঝা যায় যে ড্রাগের প্রাইস কমানোর একটা ওয়ে হচ্ছে টু ইনক্রিজ দ্য জেনেরিক ড্রাগস, ইনক্রিজিং অ্যাক্সেস টু জেনেরিক ড্রাগস যত বাজারে থাকবে, বা জেনেরিক ড্রাগ ম্যানুফ্যাকচারার্স যত মার্কেটে আসবে, ততই হচ্ছে প্রাইসিংটা একটু কমার সুযোগ থাকে, কারণ হচ্ছে যত বেশি কম্পিটিশন ততই হচ্ছে। এখন নিশ্চয়ই কম্পিটিটরস যদি একটু লো প্রাইসে, কম্পিটিটরসরা চেষ্টা করে যে আমি ড্রাগটা একটু লো প্রাইসে দিব যাতে আমার ড্রাগটা বেটার সেল হয়। তো এখন একজন কম্পিটিটর যদি এসে লো প্রাইসে দেওয়া শুরু করে, তো বাকিরাও তো এটা ফলো করতে বাধ্য, যে না আমি তো বেশি দামে দিলে তো সেটা বিক্রি হচ্ছে না। সো এরকম আর কি জিনিসটা। তো জেনেরিক ড্রাগস এর কম্পিটিশনটা এটা যত বেশি হবে মার্কেটে, তত ড্রাগের প্রাইসটা ফল করার চান্স অনেক বেশি থাকে। সো এটাই এফডিএ করে, ইনডিরেক্টলি প্রাইসটাকে কন্ট্রোল করে বাই ইনক্রিজিং জেনেরিক ড্রাগ কম্পিটিশন। ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পারছেন। জেনেরিক ড্রাগস এর যে কম্পিটিশন, এফডিএ এর একটা ইয়াও আছে এটার, যে এএনডিএ সাবমিশন, অ্যাব্রিভিয়েটেড নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন, এটা আপনারা জানেন। এটা হচ্ছে যখন কোনো কোম্পানি একটা প্যাটেন্ট ড্রাগ বাজারে আনতে চায়, মানে প্যাটেন্টটা শেষ হওয়ার পর, প্যাটেন্টের যে টাইম পিরিয়ডটা সেটা ওভার হওয়ার পর অন্য কোনো কোম্পানি যদি ওই ড্রাগটা বায়ো ইকুইভ্যালেন্ট কোনো ড্রাগ আনতে চায়, সেজন্য তখন তাদেরকে এনডিএ সাবমিট করতে হয়, সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েটেড নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন। তো এনডিএ সাবমিট করে তাদের প্রপার, তারা হচ্ছে কি করবে, বায়ো ইকুইভ্যালেন্স টেস্ট করে। মানে বায়ো ইকুইভ্যালেন্স টেস্টটা হচ্ছে যে জেনেরিক ম্যানুফ্যাকচারার নিজে যে ড্রাগটা বানাবে সেটা তো অলরেডি প্যাটেন্টেড হয়েছে, তো ওদের ড্রাগটা ওই ব্র্যান্ড ড্রাগ, মানে প্যাটেন্টেড যে ড্রাগটা ছিল সেটার বায়োইকুইভ্যালেন্ট হতে হবে। তার মানে কিছু এখানে স্টাডি করে কিছু অ্যাসপেক্টে সিমিলারিটি শো করতে হবে। হ্যাঁ, তো এই যে বায়োইকুইভ্যালেন্স যে স্টাডিটা, এটা করে তারপর হচ্ছে রিপোর্টগুলো সাবমিট করতে হয়, যে না মাই ড্রাগ ইজ সিমিলার টু দ্য ব্র্যান্ড নেম ড্রাগ।
এরকম একটা রিপোর্ট জমা দিয়ে এনডিএ অ্যাপ্রুভাল পেলে তখন হচ্ছে ওই ড্রাগটা বাজারে আনতে পারে। সো এফডিএ এই কাজটাই ফ্যাসিলিটেট করে, যাতে তারা হচ্ছে কি করে আমি বলছি, যে তারা কিছু প্রসেস এখানে নেয় যার মাধ্যমে তারা জেনেরিক ড্রাগসটাকে ফ্যাসিলিটেট করে। প্রসেসটা দেখাচ্ছে। আচ্ছা, এই যে এখানে আপনারা পাবেন যে হোয়াট এফডিএ ডাজ টু কন্ট্রোল দ্য ড্রাগ প্রাইসেস ইনডিরেক্টলি, কি কি করে সেটা হচ্ছে, একটা বললাম যে জেনারিক কম্পিটিশন তারা বাড়িয়ে দেয়, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ব্র্যান্ড নেম কোম্পানি মানে যাদের প্যাটেন্ট রাইটটা ছিল, প্যাটেন্টটা ওভার হওয়ার পর তো তাদের লস। আই মিন তারা তো এতদিন খুবই মনোপলি, একটা মার্কেট, একটা মনোপলি তারা হচ্ছে আহ, ইয়ে করেছে, মানে একাধিপত্য যদি বলি বাংলা, একাধিপত্য তারা হচ্ছে করেছে মার্কেটে। বাট যখন প্যাটেন্ট টাইমটা ওভার হয়ে যায় তখন তো তাদের লস হয়ে যায়। তো তারা কি করে, বিভিন্ন ট্যাকটিক এখানে তারা ফলো করে, কিছু স্ট্র্যাটেজি নেয়, এটাকে বলা হচ্ছে গেমিং। তারা হচ্ছে এমন কিছু করে যার কারণে ওই ব্র্যান্ড নেম কোম্পানি যাতে বাজারে কম আসে, জেনেরিক ড্রাগ ম্যানুফ্যাকচারার যাতে বাজারে কম অ্যারাইজ করে, সেইভাবে তারা হচ্ছে কিছু প্রসিডিউরাল কিছু ডিলে আছে, মানে এটা আমি এক্সপ্লেন করব, যে তারা কিছু টেকনিক ফলো করার মাধ্যমে জেনারিক কম্পিটিশনটা যাতে কম হয় সেই ধরনের টেকনিক ফলো করে। তো এটা ওদের লাভ হয়, যত বেশি কম জেনারিক থাকবে ততই বেটার আর কি। তো ওরা হচ্ছে এই ধরনের গেমিং, দে ইনভলভড ইন আ প্রসেস কল্ড গেমিং, তারা গেমিং এ তারা হচ্ছে পার্টিসিপেট করে। তো আমি বলছি যে অ্যাকচুয়ালি কোনটা কি, আগে চলে আসি যে কিভাবে এফডিএ হচ্ছে জেনারিক কম্পিটিশনটাকে বাড়িয়ে দেয়। এফডিএ FDA increases access to generic drugs by through এনডিএ, যেটা বললাম অলরেডি, এনডিএ এর মাধ্যমে। এনডিএ আসলে কি হবে, আহ, এই প্রসেসটাকে ফ্যাসিলিটেট করে, তাহলে কি মোর এন্ড মোর কোম্পানিজ তারা কি করবে, এনডিএ সাবমিট করবে, জেনেরিক বাজারে নিয়ে আসবে। সো এই টোটাল প্রসেসটা এনডিএ রিভিউ করার মাধ্যমে এফডিএ হচ্ছে ফ্যাসিলিটেট করে। এই যে এখানে বলা বলা আছে, দে প্রপোজড এ প্ল্যান কল্ড ড্রাগ কম্পিটিশন অ্যাকশন প্ল্যান। ড্রাগ কম্পিটিশন অ্যাকশন প্ল্যানের মাধ্যমে তারা কি করে, যে আহ, তারা হচ্ছে একটা লিস্ট প্রকাশ করে, নিজ দায়িত্বে তারা একটা লিস্ট প্রকাশ করে যে কোন কোন ড্রাগস গুলো প্যাটেন্ট ওভার হয়ে গেছে। হ্যাঁ, মানে এগুলোকে বলা অফ প্যাটেন্ট ড্রাগ, মানে হচ্ছে যে সব ড্রাগের প্যাটেন্ট এক্সক্লুসিভিটি যে টাইমটা সেটা ওভার হয়ে গেছে, অফ প্যাটেন্ট ড্রাগ, এরকম একটা লিস্ট প্রকাশ করে। তো লিস্ট দেখলে সুবিধা হয় কি, মানুষ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড মানুষ বুঝতে পারে যে না, এই ড্রাগস গুলোই এখন জেনেরিক ড্রাগস আনতে হবে, ম্যানুফ্যাকচারিং করতে হবে। তো তখন হচ্ছে কোম্পানিজ গুলো এনডিএ সাবমিট করা শুরু করে। সো এফডিএ আবার কি করে, ও এনডিএ সাবমিশন বা পুরো অ্যাপ্রুভাল প্রসেসটাকেও এক্সপিডাইট করে, মানে ফাস্টার ওয়েতে সুন্দরভাবে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি যাতে জেনারিক প্রোডাক্টস বাজারে চলে আসে, এবং মেইন ড্রাগস যেটা প্যাটেন্ট ড্রাগস যেটা ছিল, ব্র্যান্ড নেম ড্রাগস, ওইটার যাতে প্রাইসটা ফল করে, এই চেষ্টা এফডিএ করে বাই অ্যানাউন্সিং সাম লিস্ট। ওদের ওয়েবসাইটে তারা হচ্ছে কিছু লিস্ট প্রকাশ করে যে কোন কোন ড্রাগস এর প্যাটেন্ট শেষ হয়ে গেছে, আবার আরো কিছু এক্সক্লুসিভ রাইট আছে প্যাটেন্ট ছাড়াও, সেইগুলা কোন কোন ড্রাগস এর জন্য শেষ হয়ে গেছে, আহ, ওই ধরনের লিস্টটা তারা হচ্ছে প্রকাশ করে দেয়, একদম পাবলিকের জন্য ওপেন করে দেয়। তখন সবাই আরো হচ্ছে এনকারেজ ফিল করে টু ম্যানুফ্যাকচার সাম জেনারিক ড্রাগস নিয়ে আসার জন্য তারা খুবই এনকারেজ ফিল করে। তো এটা ইউজুয়ালি করে থাকে এফডিএ। আরো যেটা করে থাকে, কিছু ড্রাগ আছে, এটাকে বলে সোল সোর্স ড্রাগ। হ্যাঁ, সোল সোর্স ড্রাগটা হচ্ছে এমন ড্রাগ যেটার প্যাটেন্ট তো ওভার হয়েছেই, প্লাস হচ্ছে সেটা কোনো ম্যানুফ্যাকচার, মানে জাস্ট একটা ম্যানুফ্যাকচার, সোল সোর্স মানে জাস্ট দ্য ড্রাগ ইজ প্রডিউসড বাই সিঙ্গেল ম্যানুফ্যাকচারার ইন দ্য হোল ইন দ্য কান্ট্রি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একটা ম্যানুফ্যাকচারার ড্রাগটা জাস্ট প্রডিউস করতেছে, যার কারণে ড্রাগের প্রাইস এক্সট্রিমলি হাই। তো এটা তো হতে পারে না, একটা ম্যানুফ্যাকচারার প্রডিউস করলে তো অবশ্যই ড্রাগের প্রাইস হাই হবে। সো এই ড্রাগস গুলোকে প্রায়োরিটি দেয়া, যাতে মাল্টিপল ম্যানুফ্যাকচারার সেই ড্রাগটা প্রডিউস করতে পারে বা জেনারিক ড্রাগটা বাজারে নিয়ে আসতে পারে। আই থিঙ্ক বুঝতে পারছেন যে পার্টিকুলারলি এফডিএ কি কি করছে, প্রথমত লিস্ট প্রকাশ করছে, তারপর হচ্ছে সেই ড্রাগস গুলোকে প্রায়োরিটি দিচ্ছে যারা হচ্ছে সোল সোর্স, মানে যারা একটা সিঙ্গেল ম্যানুফ্যাকচারার যে ড্রাগস গুলো তৈরি করতেছে। তো ওই ড্রাগস এর ক্ষেত্রে যদি জেনারিক ম্যানুফ্যাকচারারের নাম্বার বাড়ানো যায় তাহলে কিন্তু প্রাইসটা রিডিউস করা যায়। এবং অলসো এই ড্রাগস গুলোর ক্ষেত্রে যেগুলো পার্টিকুলারলি সোল সোর্স অফ প্যাটেন্ট,
অফ প্যাটেন্ট মানে প্যাটেন্ট ওভার হয়ে গেছে, এবং সোল সোর্স মানে অলরেডি বলেছি। তো এই ড্রাগসগুলোর ক্ষেত্রে ইম্পোর্টেশন বাড়ানো, ড্রাগ ইম্পোর্টেশন যদি একটু মানে নেইবারিং কান্ট্রিজ থেকে বা যে কান্ট্রিজ গুলো অনেক বেশি তৈরি করতেছে সেই ড্রাগটা, সেখান থেকে যদি লো কস্ট ইম্পোর্ট করা যায়, তখন ওই সিঙ্গেল ম্যানুফ্যাকচারার যে ড্রাগটা বানাতো সে বাধ্য ওই ড্রাগের প্রাইসটা কমাতে। কারণ যদি এর চেয়ে কম দামে বাইরে থেকে ইম্পোর্ট করা যায়, তাহলে অত দাম দিয়ে মানুষ কেন কিনবে একজন ম্যানুফ্যাকচারের কাছ থেকে? তো এভাবে কম্পিটিশন প্রমোট করার জন্য এফডিএ এভাবে মাল্টিপল স্ট্র্যাটেজিজ নেয়। প্রথমত তারা এনডিএ রিভিউ প্রসেসটাকে করে দেয়, ফ্যাসিলিটেট করে। তারপর হচ্ছে তারা কি করছে, একটা লিস্ট প্রোভাইড করছে, লিস্ট অফ প্যাটেন্ট অফ এক্সক্লুসিভিটি ড্রাগস, যাদের আসলেই কোনো জেনেরিক নাই, এই ধরনের লিস্ট প্রকাশ করতেছে। থার্ড যা তারা করতেছে কি, তারা হচ্ছে প্রায়োরিটাইজিং দ্য সোল সোর্স ড্রাগস। হ্যাঁ, সোল সোর্স ড্রাগস এর এনডিএটাকে তারা প্রায়োরিটাইজ করতেছে, কারণ ওই ড্রাগস গুলোর আসলেই কোনো কম্পিটিশন নাই এবং দে আর প্রোডিউসড বাই অনলি ওয়ান ম্যানুফ্যাকচারার। এবং আলটিমেটলি তারা এফডিএ কি করছে, ড্রাগ ইম্পোর্টেশনটাকে লো কস্ট ইম্পোর্টেশন, লো বাজেট ইম্পোর্টেশন, মানে বাইরে থেকে যাতে ইম্পোর্ট করে আনতে পারে কম বাজেটে, এটা হচ্ছে তারা প্রমোট করে। সো বাই ডুইং অল দিস অ্যাক্টিভিটিস তারা কি করতেছে, ড্রাগের প্রাইসটাকে ইনডিরেক্টলি ইনফ্লুয়েন্স করে। আচ্ছা, এটা বুঝেছেন আই থিঙ্ক। এখন আমরা চলে যাই যে গেমিংটা কি। মানে আমি বলেছি যে আসলে মনোপলি যারা করে, মানে ব্র্যান্ড নেম কোম্পানি, তারা তো আসলে চায় না যে কম্পিটিশন আসুক। এটা কি কেউ চাইবে নাকি? তাদের তো চায় একাই রাজত্ব করতে, মার্কেটে একাই মনোপলিটা ধরে রাখতে এবং হাই প্রাইস যেটা এটা মেনটেন করতে। কম্পিটিশন আসলে মেডিসিন যে ফর্মুলেট করা, এটার উদ্দেশ্য হওয়া উচিত মানুষের লাইফ সেভ করা বা পেশেন্টদের কিভাবে হেল্প হবে সেটা চিন্তা করা, বাট এটা হয় না। ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো তারা কি করে, দে টেক পার্ট ইন আ গেমিং প্রসেস। তারা এটাকে কমার্শিয়ালাইজড ওয়েতে তারা হচ্ছে করে, এবং তারা বেনিফিটের কথা চিন্তা করে বেশি। আচ্ছা, এনিওয়েজ এখন গেমিংটা কি সেটাই বলি। তারা হচ্ছে গেমিংটার সোজা কথায় যদি বলি, এটা হচ্ছে তারা চেষ্টা করে যাতে জেনেরিক কম্পিটিশন বাজারে না ঢুকে। সোজা কথা হচ্ছে এটা, দে ট্রাই, এখানে আছে আপনারা দেখবেন যে সেকেন্ড লাইনটা, FDA has taken action to address to such practices used by brand companies to delay approval of generic competitors. মানে ব্র্যান্ড কোম্পানিজ গুলো কি করে, দে ট্রাই টু ডিলে দ্য অ্যাপ্রুভাল অফ জেনেরিক ড্রাগস। জেনেরিক ড্রাগসের যে অ্যাপ্রুভাল প্রসেসটা, কিভাবে অ্যাপ্রুভাল হয় এটাও বলেছি, থ্রু ANDA, অ্যাব্রিভিয়েটেড নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন। এটা অ্যাপ্রুভালটা কে দিচ্ছে, FDA দিচ্ছে। তো এই অ্যাপ্রুভাল প্রসেসটা ডিলে করার মাধ্যমে ব্র্যান্ড নেম কোম্পানিজ কি করে, যে তারা চেষ্টা করে জেনেরিক কম্পিটিটরসদেরকে টু কিপ দ্য জেনারিক কম্পিটিটরস অ্যাওয়ে ফ্রম দ্য মার্কেট থেকে মানে দূরে রাখতে আর কি চেষ্টা করে। বাট আলটিমেটলি ব্যর্থ হয়, অনেকাংশে ব্যর্থ হয়, বাট তারা চেষ্টা করে। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট যেভাবে তারা চেষ্টা করে সেটা হচ্ছে থ্রু দে মিসইউজ রিস্ক ইভালুয়েশন এন্ড মিটিগেশন স্ট্র্যাটেজিস। এটা হচ্ছে একটা সিস্টেম, REMS বলে। এটার রিস্ক ইভালুয়েশন এন্ড মিটিগেশন, এটাকে মিসইউজ করে ব্র্যান্ড কোম্পানি। কিভাবে করে এটা একটু বলি। রিস্ক ইভালুয়েশন এন্ড মিটিগেশনটা হলো, এর পরের ক্লাস কয়টায়, কে যদি একটু বলেন? 3:15? ম্যাম 3:20 ম্যাম। 20? আচ্ছা, তাহলে আমি একটু সময় নেই, তুমি এক্সপ্লেন করতে পারতেছি না। যাই হোক, ক্লাস টাইমটা খুবই শর্ট রমজানের মধ্যে। রিস্ক ইভালুয়েশন মিটিগেশনটা হচ্ছে, বুঝাই যাচ্ছে নামে, যে রিস্কটা ইভালুয়েট করা একটা ড্রাগের, মানে একটা ড্রাগ তো যেহেতু ইট কামস উইথ সার্টেন রিস্ক। হ্যাঁ, তো এই রিস্কটাকে কিভাবে মিটিগেট করা যায়, ইভালুয়েট করা যায়, এটার একটা সিস্টেম আর কি। এটা আসলে প্যাটেন্ট যে কোম্পানিটা করে, মানে ব্র্যান্ড নেম কোম্পানি, তারা হচ্ছে এটা ফলো করে থাকে, যাতে তাদের যে ড্রাগটা আছে সেটা যদি সেন্সিটিভ কোনো ড্রাগ হয়, ফর এক্সাম্পল যদি সাইকিয়াট্রিক ড্রাগ হয় বা অ্যান্টি ক্যান্সার মেডিকেশন হয়, তাহলে সেটার রিস্কটা তারা কিভাবে মিটিগেট করবে, ইভালুয়েট করবে এবং সেফটিটা এনশিওর করবে। এটা হচ্ছে একটা সিস্টেম। আচ্ছা, এটার আন্ডারে ইটাসু একটা সিস্টেম আছে। ইটাসুটার মানে হচ্ছে এলিমেন্টস টু অ্যাসিওর সেফ ইউজ। হ্যাঁ, এলিমেন্টস টু অ্যাসিওর সেফ ইউজ, এটাও হচ্ছে সেফটি এনশিওর করার একটা পার্ট, একটা সিস্টেম। তো এখন এগুলোকে তারা মিসইউজ করে। কিভাবে মিসইউজ করে, তারা হচ্ছে মানে জেনেরিক ম্যানুফ্যাকচারার যখন প্যাটেন্টটা ওভার হওয়ার পর তারা যদি জেনেরিকটা বাজারে আনতে চায়, তাহলে তাদেরকে বায়ো ইকুইভ্যালেন্স টেস্ট করতে হবে।
এটা অলরেডি বলেছি। তো এখন বায়ো ইকুইভ্যালেন্স যে টেস্ট করবে, মানে বায়ো ইকুইভ্যালেন্স টেস্টটা হচ্ছে প্যাটেন্ট যে ড্রাগটা ছিল সেটার সাথে তাদের নিজেদের ড্রাগের একটা কম্পারিজন টেস্টিং করবে। সেই ডিসোলিউশন, ডিসইন্টিগ্রেশন এন্ড আদার যে ইয়েগুলো আছে সেগুলো তো কম্পারিজন করে দেখাতে হবে যে ব্র্যান্ড ড্রাগের এরকম এরকম পার্সেন্টেজ, আমাদেরটা এরকম এরকম, মানে দে আর কোয়াইট সিমিলার। তো তার মানে কি, ওই ব্র্যান্ড যে ড্রাগটা যেটা প্যাটেন্টেড ছিল সেই ড্রাগটার স্যাম্পল তাদের কাছে লাগবে টু কম্পেয়ার দ্য ফাইন্ডিংস। বায়োইকুইভ্যালেন্স স্টাডির যে ফাইন্ডিংসটা কম্পেয়ার করার জন্য আপনারা জানেন অনেকে প্ল্যান্টে আছেন বা কোম্পানিতে আছেন যে অবশ্যই কম্পেয়ার করতে হবে যে না, এটা অনেক ক্ষেত্রেই লাগে। অনেকে আবার শুধু লিটারেচার রিভিউ করে প্যাটেন্টেড যে ড্রাগটা সেটার ইনফরমেশন নিয়ে নেয়, ভাবে কম্পেয়ার করে। বাট বায়োইকুইভ্যালেন্স স্টাডির জন্য অবশ্যই প্যাটেন্ট ড্রাগের স্যাম্পল লাগে। তো এই স্যাম্পলটা ব্র্যান্ড নেম কোম্পানি দিতে চায় না, ওই জেনেরিক ম্যানুফ্যাকচারার্সদেরকে তারা হচ্ছে স্যাম্পলটা প্রোভাইড করতে চায় না। তারা বলে যে আমরা রিস্ক ইভালুয়েশন এন্ড মিটিগেশন স্ট্র্যাটেজির আন্ডারে আমি যদি এই ড্রাগটা দিয়ে দেই, জেনেরিক ম্যানুফ্যাকচারার্স তো তারা সেফটিটা এনশিওর নাও করতে পারে। হ্যাঁ, আমার স্যাম্পলটা যদি আমি তাদেরকে প্রোভাইড করি বায়োইকুইভ্যালেন্স টেস্টের জন্য, তাহলে এটা তো কোনো গ্যারান্টি নাই তারা সেফটিটা এনশিওর করবে। আর এটা কোয়াইট সেন্সিটিভ একটা ড্রাগ, যদি পার্টিকুলারলি অ্যান্টি ক্যান্সার আর অ্যান্টি সাইকোটিক মেডিকেশন হয় সেক্ষেত্রে। বা তারা হচ্ছে এটা বলে আর কি যে ডিউ টু সেফটি রিস্ক আমরা স্যাম্পল প্রোভাইড করব না বায়োইকুইভ্যালেন্স টেস্টের জন্য, কারণ এটাতে অনেক হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা বেশি। আমরা হচ্ছে ইটাসো সিস্টেমটাও এটাই এনশিওর করে যে পটেনশিয়ালি সেন্সিটিভ যে ড্রাগগুলো আছে সেগুলোর ডিস্ট্রিবিউশনটা লিমিটেড থাকবে। মানে ফর এক্সাম্পল যে অ্যান্টিসাইকোটিক মেডিকেশন যেগুলো আছে সেগুলো অনলি এমন কিছু হেলথ কেয়ার ফ্যাসিলিটিকে দেওয়া হবে, এমন কিছু হসপিটালে যেগুলো ওই সাইকিয়াট্রিক পেশেন্ট নিয়ে ডিল করে। হ্যাঁ ঠিক আছে, সবাইকে ঢালাও ভাবে দেওয়ার দরকার নেই, ডিস্ট্রিবিউশনটা লিমিটেড থাকবে যাতে এটার রিস্কটা বেশি না হয়। তো প্যাটেন্ট কোম্পানি এটাই বলে যে আমি কেন আমার স্যাম্পলটা দিব, তাহলে তো ওরা এটা এনশিওর করবে না, মানে করবে কি করবে না সেটা তো কোনো গ্যারান্টি নাই। তো এরা হচ্ছে এইভাবে এই রিজন দেখিয়ে তারা হচ্ছে স্যাম্পল দিতে চায় না। তো স্যাম্পল না পেলে তো আসলে বায়োইকুইভ্যালেন্স স্টাডি করা সম্ভব না জেনেরিক ম্যানুফ্যাকচারার্সদের ক্ষেত্রে। তো তখন তারা হচ্ছে এটা পিছায় পড়ে, তারা হচ্ছে ড্রাগটা ম্যানুফ্যাকচার করতে পারে না। আবার এখানে আবার একটা সিস্টেম আছে যে এরকম একটা নিয়ম আছে যে প্যাটেন্ট কোম্পানি আর মানে ব্র্যান্ড নেম কোম্পানি আর জেনেরিক কোম্পানি দুইটা হচ্ছে একটা সিঙ্গেল শেয়ার্ড সিস্টেম ফলো করবে। একটা ইটাসুর মানে ড্রাগটার সেফ ইউজের জন্য তারা একটা সিঙ্গেল শেয়ার্ড সিস্টেম ফলো করবে, মানে সেম একটা সিস্টেমের আন্ডারে থাকবে। তো সেম সিস্টেমের আন্ডারে থাকতে গেলে অনেক অসুবিধা হয়, তখন কিছু নেগোসিয়েশন এখানে করে নিতে হয়। ব্র্যান্ড নেম কোম্পানির সাথে জেনেরিক ম্যানুফ্যাকচারার কিছু নেগোসিয়েশনে যেতে হয় টু ডু দ্য বায়োইকুইভ্যালেন্স স্টাডি অ্যান্ড টু ব্রিং দ্য জেনেরিক ড্রাগস ইন দ্য মার্কেট। মানে নিজেদের ড্রাগ ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে প্যাটেন্ট কোম্পানির সাথে কিছু নেগোসিয়েশনে যেতে হয়। তো এই নেগোসিয়েশনই তারা ফেল করে, প্যাটেন্ট কোম্পানি অ্যালাউ করে না। তারা হচ্ছে এই সিস্টেমটাকে মিসইউজ করে নিজেদের মনোপলিটা ধরে রাখতে চায়, তারা স্যাম্পল দিতে চায় না, মানে সোজা কথায় তারা কোঅপারেট করে না। ঠিক আছে, তো এই কোঅপারেট না করলে তো আসলে জেনেরিক ম্যানুফ্যাকচারাররা তারা হচ্ছে কি করতে পারে না, বায়োইকুইভ্যালেন্স টেস্ট করতে পারে না, এনডিএ সাবমিট করতে পারে না, তারপর হচ্ছে ইয়ে করতে পারে না, ড্রাগটা ডেভেলপ করতে পারে না, এটাই হচ্ছে কথা। সো বাই মিসইউজিং দিস সিস্টেম, ব্র্যান্ড নেম কোম্পানি ট্রাই টু ডিলে দ্য জেনারিক ড্রাগ ফ্রম এন্টারিং দ্য মার্কেট। আপনারা এই ইয়েগুলো পড়লে বুঝতে পারবেন, আমি একটু সোজা কথায় বলার চেষ্টা করলাম। তো এফডিএ আবার এই ইস্যুটাকে অ্যাড্রেস করেছে, এই ইস্যুটাকে অ্যাড্রেস করেছে, তারা বুঝতে পেরেছে যে ব্র্যান্ড কোম্পানি এখানে ঝামেলা করছে। সো তারা কি করে, তারা হচ্ছে এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করে তারা কিছু গাইডলাইন দিয়েছে যে আনঅথরাইজড ওয়েতে একটা ব্র্যান্ড নেম কোম্পানি জেনেরিক ম্যানুফ্যাকচারারদেরকে ইয়ে করতে পারবে না, মানে হচ্ছে যে স্যাম্পল যে দিচ্ছে না বা কোঅপারেট করতেছে এটা এরকম ভাবে আনঅথরাইজড ওয়েতে করতে পারবে না। এটার একটা সিস্টেমেটিক প্রসিজার, যদি করে সেক্ষেত্রে জেনেরিক ম্যানুফ্যাকচারাররা এটা হচ্ছে কমপ্লেইন করতে পারবে, বা এটার একটা সিস্টেম আছে। তো তারা হচ্ছে একটা এফডি এরকম গাইডলাইন ইন্ট্রোডিউস করেছে, এবং তারা হচ্ছে একটা সার্টিফিকেট বলবো না, একটা ডকুমেন্ট প্রোভাইড করে জেনেরিক কোম্পানিদেরকে, যে এই ডকুমেন্টটাতে লেখা থাকে যে বায়োইকুইভ্যালেন্স টেস্টিং যে প্রোটোকল আছে দ্যাট ইজ কম্পারেবলি সেফ।
মানে জেনেরিক ম্যানুফ্যাকচারার যেই প্রসিডিওরে বায়োইকুইভ্যালেন্স টেস্ট করবে এটা খুবই সেফ, সো প্যাটেন্ট কোম্পানির অবজেক্ট করার কোনো রিজন নাই, এরকম একটা ডকুমেন্টই তারা প্রোভাইড করে দেয়। সো তারা হচ্ছে চেষ্টা করে এফডিএ এই ইস্যুটাকে মিটিগেট করতে। আর আরেকটা প্রসেসে জেনারিক কোম্পানি হচ্ছে ডিলে করার চেষ্টা করে, এই জেনারিক কোম্পানি বলছে, ব্র্যান্ড নেম কোম্পানি হচ্ছে এই প্রসেসটাকে ডিলে করার চেষ্টা করে, সেটা হচ্ছে সিটিজেন পেটিশন। পেটিশন মানে আপনারা বুঝেন, তো এটা হচ্ছে যখনই একটা এফডিএ তে এনডিএ সাবমিট করে কোনো একটা জেনারিক ম্যানুফ্যাকচারার, ব্র্যান্ড নেম কোম্পানি কি করে, তারা বা তাদের স্টেক হোল্ডার যারা আছে তারা চেষ্টা করে কোনো একটা পেটিশন দিয়ে দিতে, জনগণের মাধ্যমে একটা পেটিশন দাখিল করতে। তখন পেটিশনে মানে কিছু ইস্যুস অ্যারাইজ করে, ইস্যু তারা হচ্ছে এফডিএ কে নোটিফাই করে। ফর এক্সাম্পল, যে ড্রাগটার লেভেলিং অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন নাই, আপনি কেন এনডিএ দিবেন, আপনারা কেন হচ্ছে এনডিএ দিচ্ছেন, এটার লেভেলিং এ মিসলিডিং স্টেটমেন্ট আছে বা ফলস ক্লেম আছে, এরকম কোনো একটা ইস্যুতে তারা হচ্ছে সিটিজেন পেটিশন দাখিল করে। তো এই পেটিশন দাখিল করলে কি হয়, এফডিএ যে এনডিএ রিভিউ প্রসেসটা এটা স্লো ডাউন হয়ে যায়। মানে এটা একটা নিয়ম আছে যে পেটিশন যদি দেয়া হয় এরকম কোনো, তাহলে একটা 180 দিন বা এরকম একটা টাইম পিরিয়ড আছে, এই 180 দিন পরে হচ্ছে এটা ডিসিশনটা দেয়া হয়, বা এরকম একটা নির্দিষ্ট টাইমের জন্য ইয়েটা ডিসিশনটা আসলে পেন্ডিং থাকে। তো এইভাবে তারা চেষ্টা করে সিটিজেন পেটিশনের মাধ্যমে কোনো একটা আনরিজনেবল একটা ইস্যুতে সিটিজেন পেটিশন দিয়ে দেয়। তখন হচ্ছে এফডিএ হচ্ছে ওই যেই ইস্যুতে দেয়া হয়েছে পেটিশনটা সেটা অ্যানালাইসিস করে, সেটা নিয়ে আবার মিটিং বসায়, সেটা ইভালুয়েট করে, এটা প্রপার নেম প্রপার ইয়ে করে তারপর হচ্ছে একটা ডিসিশন দেয়, তো পুরো প্রসেসটা ডিলে হয়ে যায়। তো এটাকেও অ্যাড্রেস করার জন্য এফডিএ একটা ইয়ে করেছে যে তারা কি করবে, তারা হচ্ছে এই ধরনের পেটিশন যদি বেসলেস পেটিশন হয়, মানে আসলে কোনো লজিক্যাল না হয়, জাস্ট কিছু পেটিশন আছে দেখলেই বোঝা যায় যে তাদের পারপাস হচ্ছে টু ডিলে দ্য অ্যাপ্রুভাল অফ এনডিএ অ্যাপ্লিকেশন, তো এরকম যদি বোঝা যায় তাহলে এফডিএ সেগুলো ডিনাই করে দেবে। কোনো ভ্যালিড সায়েন্টিফিক বা রেগুলেটরি ইস্যু ছাড়া তারা সেটা ইয়ে করবে না, অ্যাড্রেস করবে না আর কি। তো এইভাবে হচ্ছে এফডিএ চেষ্টা করে সিটিজেন পেটিশনটাকে কন্ট্রোল করার মাধ্যমে, বা ওই আরইএমএস যে সিস্টেম সেটার মিসইউজটাকে কন্ট্রোল করার মাধ্যমে, যাতে ব্র্যান্ড নেম কোম্পানি এগুলোকে মিসইউজ করতে না পারে এবং এই জেনারিক কম্পিটিশনটাকে ডিলে করতে না পারে, সেটা এফডিএ হচ্ছে চেষ্টা করে। এবং এই অ্যাক্টিভিটি গুলো করার মাধ্যমে এফডিএ চেষ্টা করে টু কন্ট্রোল দা ড্রাগ প্রাইসিং, যাতে জেনারিক কম্পিটিটরস মার্কেটে বেশি করে ঢুকতে পারে এবং ড্রাগের প্রাইসটা যাতে ফল করে, এভাবে হচ্ছে এফডিএ চেষ্টা করে থাকে। সো এই চ্যাপ্টারটা এখানেই শেষ, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। মিস তাহলে কি মিডের সিলেবাস শুধু এই চ্যাপ্টারটাই থাকবে? হ্যাঁ, মিডের সিলেবাস এই চ্যাপ্টারটাই থাকবে। আর মিডের আগে একটা ক্লাস আমি নিব, ওই যে একদমই ঈদের পরের যে ক্লাসটা, ওইটাতে আমি হচ্ছে একটু রিভিউ করে দিব, যে আসলে ওভারঅল একটা রিভিউ দিয়ে দিব। আর মিস একটা ফাইল দেখানো হয়েছিল শুরুতে মিস, ওই যে ডিটিসি রিলেটেড, ওইটা যদি একটু প্রোভাইড করা যেত মিস কাইন্ডলি, খুবই ভালো হতো। আজকে যে আর্টিকেলটা দেখালাম ওটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আমি ওটা প্রোভাইড করে দেব। এই আর্টিকেলটা কি ম্যাম ওই স্লাইডের সাথে মিশিয়ে পড়বো? হ্যাঁ, আমি বলে দিয়েছি তো, ওই যে আর্টিকেলটার মধ্যে ওই যে পয়েন্টস গুলো বলেছি, শুনেছি ম্যাডাম। জি হ্যাঁ ওই পার্টটুকু পড়লেই হয়ে যাচ্ছে, বা আপনারা পুরোটাও, খুব বেশি বড় আর্টিকেল না, পুরোটাও একটু দেখতে পারেন। জি ম্যাম অ্যাটেন্ডেন্স, ম্যাম একটু লেটে জয়েন হয়েছি তো, ফার্স্ট অ্যাটেন্ডেন্সটা দাও। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সটা কল করে দিচ্ছি, এখন আমি কল করিনি। হাসনাইন আছেন? জি মিস আছি। আব্দুল আলিম? Yes, ma'am. আদনান সাকিব? Present, ma'am. আম্মারা লাইকা? Present, ma'am. অর্ঘ্য সরকার? প্রেজেন্ট ম্যাম। ফাতিন ইসলাম? Present, ma'am. ফেরদৌস রহমান? ফেরদৌস রহমান? ইকবাল হোসেন? Yes, ma'am. ইসরাত জাহান মিতু? Present, ma'am. লামিয়া আলী? প্রেজেন্ট ম্যাম। মারিয়া আক্তার মিম? Present, ma'am. জাবের হোসাইন? Present, ma'am. মেহজাবিন ইফতি? Present, ma'am. এমএইচ আলামিন? Present, ma'am. মোহাম্মদ সেলিমুল্লাহ? Present, ma'am. নিহাল মাহবুব? Present, ma'am. নূরজাহান? প্রেজেন্ট ম্যাম। নুসরাত জাহান সিমিন? Yes, ma'am.
রাজা, প্রেজেন্ট ম্যাম। রাজিন সালে, Present, ma'am. রায়হান আহমেদ, রায়হান আহমেদ, সাদমান রহমান, Ma'am, present, Present, ma'am. ওকে ওকে, সামিরা সাফা, সাইয়েদ আয়াতুল্লাহ, আচ্ছা আয়াতুল্লাহ আছে, হ্যাঁ, সাইদ নূর মোহাম্মদ রায়হান, Present, ma'am. শরীফানিকা, Present, ma'am. শেখ লুলু মারজান, প্রেজেন্ট ম্যাম। সোহাগ মোল্লা, Present, ma'am. সুমাইয়া আক্তার স্বর্ণালী, Yes, ma'am. উর্মিলা সাহা। Present, ma'am. সামিরা সাফা কি আছো? Yes, ma'am. আচ্ছা ওকে, ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন না থাকলে লিভ নিতে পারেন। ম্যাম রায়হান আহমেদকে দেওয়া হয়েছিল। রায়হান আহমেদ, হ্যাঁ দিয়েছি রায়হান আহমেদ। থ্যাংক ইউ ম্যাম।